রাজধানী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। বিরোধীরা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। টানাপোড়েনের আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন। 96% পড়ুয়া পরীক্ষা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন। ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটদাতার নাম যুক্ত না হয় সেই জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকদের চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প 11 বছরে পদার্পণ করল। আলিপুর আবহাওয়া দপ্তরের রিজিওনাল সিভিয়ার লোকাল স্টর্ম ল্যাবরেটরির উদ্বোধন করলেন আইএমডির মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে এরিয়ান ক্লাবকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়েছেন, কোন অযোগ্য চাকরি প্রার্থী যাতে আগামী 7 সেপ্টেম্বরের পরীক্ষায় বসার সুযোগ না পান তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার দিনক্ষণ পাল্টানো হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্য কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি, বিচারপতিরা সেই প্রশ্ন করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, বেশ কিছু চাকরি প্রার্থী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন যাতে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হয়, কারণ আদালতের নির্দেশে 2016 সালের বেশ কিছু যোগ্য প্রার্থী নতুন করে আবেদন করার সুযোগ পেয়েছে। কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপর নজর রাখা হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্ট 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের যে নির্দেশ দিয়েছে, আইনজীবী ফিরদৌস শামীম তাকে স্বাগত জানিয়ে বলেছেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, চাকরি কিনেছে যারা তাদের চিহ্নিত করতে হবে। পরিচ্ছন্নভাবে যারা দাগি, যারা টেন্টেড, যারা চাকরি কিনেছে তাদের চিহ্নিত করতে হবে। এখন তাদের তো বর্তমানে সরকার চিহ্নিত করতে রাজি নয়, কারণ কে চাকরি কিনেছে এবং কে চাকরি বিক্রি করেছে সেটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। তো সেখান থেকে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য দুটো প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হলো। তবে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এবার দেখা যাক এই সরকার আদালতের রায়ের কতটা মান্যতা দেয়। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, রাজ্য সরকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। অযোগ্যদের তালিকা প্রকাশের পাশাপাশি যোগ্যদের চাকরি দেওয়াও জরুরি। যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। সব তালিকা আছে, সরকারের কাছে সব তথ্য আছে। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না, তা প্রমাণিত হচ্ছে আজকে। অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার পিসি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছে। 7 ঘন্টা পেরিয়েও এখনো জেরা চলেছে বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত সোমবার ইডির আধিকারিকরা জীবন কৃষ্ণের বড়য়ার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তল্লাশি চলে সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও। টানাপোড়েনের আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। 96% পড়ুয়া আজ পরীক্ষা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন। 14টি বিষয়ের আজ পরীক্ষা ছিল। উল্লেখ্য, দলের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের জন্য আজকের পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সরকারের তরফে পরীক্ষার্থীদের অসুবিধার কারণে দিন বদলের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সিন্ডিকেটের বৈঠকে পূর্ব নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য একে স্বাধীন চিন্তার জয় বলে আখ্যা দিয়েছেন। ছাত্র আন্দোলন করার সময় তৎকালীন শাসক দল সিপিআইএম এর আশ্রিত দুষ্কৃতীরা তার প্রাণনাশের চেষ্টা করেছিল বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ধর্মতলায় আজ দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, অনেক নির্যাতন সত্ত্বেও মাথা নত করেননি তিনি। সমাবেশে বাম, বিজেপির মতো বিরোধী দলগুলির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তবে ছাত্র সমাবেশ থেকে তিনি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন বকেয়া থাকা ছাত্র সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে বিজেপি তৃণমূলের ছাত্র পরিষদের এই সমাবেশকে প্রকারান্তরে নির্বাচনী প্রচার বলে দাবি করেছে। দলের নেতা রাহুল সিনহা আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, ছাত্র
সমাবেশ হলেও সমাবেশে তাদের নিয়েই কোনো উল্লেখ নেই। এই প্রসঙ্গে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে শ্রী সিনহা গোটা মন্ত্রিসভাকে বরখাস্তেরও দাবি জানান। কংগ্রেসের পক্ষ থেকেও আজ কলকাতার মহাজাতি সদনে ছাত্র পরিষদের ৭২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের সমাবেশকে কেন্দ্র করে ধর্মতলা মুখে একাধিক রাস্তায় আর যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 2টি পরীক্ষা আজ বাতিল ঘোষণা করায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলা ও কমিউনিটি এনগেজমেন্টের 2টি পত্রের ভাইবা বা মৌখিক পরীক্ষা ছিল আজ, কিন্তু গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়ে অনিবার্য কারণে পরীক্ষা বাতিলের কথা জানায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ জানিয়েছেন, ছাত্রছাত্রীরা বেশিরভাগই প্রত্যন্ত এলাকা থেকে আসেন আর যানবাহন চলাচল অনিয়মিত থাকায় তারা পরিবহনের সমস্যার কথা জানিয়ে পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে পরীক্ষা বাতিল করা হয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা দুর্নীতির দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি সদস্যরা আজ সেখানে বিক্ষোভ দেখায়। সংগঠনের রাজ্য সম্পাদক দীপ দত্তের অভিযোগ, 1 বছর আগে ক্যাগের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিরুদ্ধে কোটি কোটি টাকা সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ ওঠে, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় সরকার দার্জিলিং পাহাড়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলার জন্য 40 কোটি টাকা বরাদ্দ করেছে। বিদ্যুৎ উৎপাদক সংস্থা ন্যাশনাল হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন এই কলেজটি তৈরি করবে বলে স্থানীয় সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন। কাকদা ভ্যালিতেই কলেজ তৈরি হবে। পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষের আজ সূচনা হলো কলকাতা টাউন হলে। এই উপলক্ষে ডাক বিভাগের সহযোগিতায় বিশেষ কভার ও ডাক টিকিট প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। অন্যদের মধ্যে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নির্মল কান্তি চক্রবর্তী প্রমুখ। স্পটলাইটে এবারের আলোচনার বিষয় ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ কর্মসূচি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটদাতার নাম যুক্ত না হয় সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকদের চিঠি দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের লেখা ওই চিঠিতে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা ইআরও এবং এই ইআরওদের কোনোভাবেই তাদের দায়িত্ব অন্য কোনো ব্যক্তিকে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নির্দিষ্ট লগ ইন আইডি এবং ওটিপি ডেটা এন্ট্রি অপারেটরকে দেওয়ার বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজে শুধুমাত্র সিস্টেম ম্যানেজার ও সহকারী সিস্টেম ম্যানেজারকেই করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY প্রকল্প আজ 11 বছর পূর্ণ করল, যা এক উল্লেখযোগ্য মাইলফলক। একটি প্রতিবেদন। 2014 সালের 28শে আগস্ট থেকে দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়। এই প্রকল্প ব্যাংকিং ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে দিয়েছে। 56%-এরও বেশি মহিলা এই ধরনের অ্যাকাউন্ট করেছেন। মহিলাদের আর্থিক স্বাধীনতা সুরক্ষিত করে ক্ষমতায়ন নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এমনই এক সুবিধাভোগী অর্পিতা চক্রবর্তী ভট্টাচার্য জানালেন, এই অ্যাকাউন্ট খোলার পর তিনি কি কি সুবিধা পেয়েছেন। এই অ্যাকাউন্টটা খুলতে আমার কোনো টাকা লাগেনি, একদমই আমি জিরো ব্যালেন্সে এই অ্যাকাউন্ট ওপেন করতে পেরেছি। এবং তারপরে এখন অ্যাকাউন্ট মেনটেন করতে যে চার্জেস গুলো লাগে সেই চার্জেস কোনো রকম কিছু এখান থেকে আমার কাটে না। দ্বিতীয়ত এখান থেকে আমি একটি রুপে ডেবিট কার্ড যেটা পেয়েছি, তো আমি এটা বিভিন্ন জায়গা থেকে আমি টাকা তুলতে পারি এবং টাকা পাঠাতেও পারি। তো এই লেনদেন করার ভীষণ সুবিধা হয় এবং এই কার্ডের জন্য কোনো রকম টাকা পয়সা আমার এখান থেকে কাটে না। সর্বোপরি আরো একটা বেনিফিট এখান থেকে আমি পাই, সেটা হচ্ছে এখান থেকে একটা অক্সিডেন্টাল বেনিফিট পাওয়া যায়। যদি অ্যাক্সিডেন্টে আমার কিছু হয়েও যায় সেক্ষেত্রে আমার পরিবারও এখান থেকে একটা বেনিফিট পেতে পারে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। দপ্তরের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র এই প্রসঙ্গে আকাশবাণীর খবরের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি আজ আলিপুর আবহাওয়া দপ্তরের রিজিওনাল সিভিয়ার লোকাল স্টর্ম ল্যাবরেটরির উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। আইএমডির মহানির্দেশক জানান, আবহাওয়ার পূর্বাভাস আরো নিখুঁতভাবে পৌঁছে দিতে খুব শীঘ্রই ডায়মন্ড হারবারে একটি এক্সপ্যান্ডেড রেডার বসানো হবে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং আজ 1-0 গোলে এরিয়ন ক্লাবকে হারিয়ে দিয়েছে। 64 মিনিটে সজল বাগ জয়সূচক গোলটি করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। বিরোধীরা সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।